গাজা এবার টার্গেট সাংবাদিকরা, আল জাজিরার শরীফ আনাস সহ নিহত ৭। দখলদারি চললে অস্ত্র ছাড়বে না হামাস, পশ্চিমাদের জানালো স্পষ্ট বার্তা। এবার খোদ তেল আবিবেই নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের শান্তি মিছিল। ফিলিস্তিন স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। সবচেয়ে কুখ্যাত অপরাধী ট্রাম্প, মাস্কের এআই গ্রোকের দাবি নিয়ে তোলপাড়। রাশিয়ার হয়ে যুদ্ধ করে যাচ্ছে বহুজাতিক ভাড়াটে বাহিনী, দাবি জেলেনস্কির। এবার সিন্ধু নদ বাঁধ নিয়ে ভারতকে ক্ষেপণাস্ত্রের হুমকি দিল পাকিস্তান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। গাজার সংঘাতের মাটিতে আবারও সাংবাদিকদের রক্ত ঝরল। এবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফ সহ ৫ সাংবাদিক ও ২ সাধারণ মানুষ। জাতিসংঘ বলছে এটি শুধু একটি হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজার রক্তাক্ত ভূমি আবারও সাক্ষী হলো দখলদার পর প্রকাশিত এক পুরনো বার্তায় তিনি লিখেছিলেন, বহু কষ্ট, ক্ষতি আর মৃত্যু দেখলেও কখনো সত্য বলায় পিছিয়ে যাননি। অর্পিতা জাহান, আরটিভি। গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে নতুন করে তীব্র হলো রাজনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক দাবি করেছেন হামাস অস্ত্র ফেলার প্রস্তুতি নিচ্ছে, তবে সংগঠনটি এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছে এবং জানিয়েছে ইসরায়েলি দখলদারি অবসান না হওয়া পর্যন্ত চলবে লড়াই। বিস্তারিত দেখুন হাওলাদার শামীমের রিপোর্টে। খবর ছড়িয়েছিল হামাস নাকি অস্ত্র ফেলে দেওয়ার বিষয়ে রাজি, কিন্তু সংগঠনটি নিজেই জানিয়ে দিল এ দাবি সত্য নয়, পুরোপুরি মিথ্যে। তাদের কথায় ইসরায়েলি দখলদারি বহাল থাকা পর্যন্ত লড়াই থামানো যাবে না, এটা তাদের জাতীয় ও আইনি অধিকার। ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে ঘিরে। তিনি ইসরায়েলে আটক থাকা জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠকে বলেছিলেন হামাস নিরস্ত্রীকরণে প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এ খবরটি দ্রুতই ছড়িয়ে দেয়, কিন্তু পরের দিনই আসে হামাসের বিবৃতি, যা ছিল সরাসরি এই দাবির বিরোধিতা। তারা জানায় জেরুজালেমকে রাজধানী করে পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের অটল লক্ষ্য, আর এই অধিকার কখনোই ত্যাগ করা হবে না। স্টিভ উইটকফ শুধু বৈঠকে করেননি, তার আগের দিন তিনি গাজায় গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রেও পরিদর্শন করেন। কিন্তু গাজার এখনকার অপুষ্টিজনিত সংকটময় পরিস্থিতিতে এই সফরকে সাজানো আয়োজন বলেই সমালোচনা করে হামাস। কারণ জাতিসংঘের তথ্য বলছে, গত মে মাসে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই ১৩০০-এর বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। গাজার বর্তমান অবস্থা যেন দুই বিপরীত চিত্রের লড়াই। একদিকে জিএইচএফ এর কার্যক্রম নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবিচল সমর্থন। শুধু সমর্থনই নয়, জুন মাসে ওয়াশিংটন এই সংস্থার জন্য $৩ কোটি তহবিল অনুমোদনের কথা জানিয়েছে। এই প্রেক্ষাপটে হামাসের অবস্থায় স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত দখলদারি শেষ না হবে ততক্ষণ অস্ত্র ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে উইটকফ কেন করেছিলেন এমন মন্তব্য? জানা যায়, একদিকে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি, অন্যদিকে ফিলিস্তিনকে
রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যেই ওই মন্তব্য করেছিলেন তিনি। হাওলাদার শামীম, RTV। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরোধী আন্দোলন আবারও রাস্তায় নেমেছে তীব্র রূপে। তেল আবিবের কেন্দ্রস্থলে হাজারো মানুষ নেতানিয়াহুর সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সমবেত হয়েছে। তাদের দাবি তাৎক্ষণিক বাতিল করতে হবে যুদ্ধ ও গাজা শহর পুনর্দখলের পরিকল্পনা। দর্শক, রিপোর্টে দেখুন বিস্তারিত। হ্যাঁ, এমন দৃশ্যই দেখা যাচ্ছে তেল আবিবের রাস্তায়, যেখানে নেতানিয়াহুর বর্বরতা আরও ভয়ঙ্কর সিদ্ধান্তের বিরুদ্ধে আবার রাস্তায় নেমেছে তারই দেশের নাগরিকরা। হাতে সাদা নীল পতাকা, তাতে লেখা যুদ্ধবিরতির দাবি আর মুখে ক্ষোভের স্লোগান। গাজা শহর পুনর্দখলের পরিকল্পনা বাতিল ও যুদ্ধ থামানোর আহ্বানে হাজারো মানুষ মিছিল করেছে শহরের কেন্দ্র থেকে আয়ারল্যান্ড হাইওয়ে পর্যন্ত। এই শান্তিপূর্ণ মিছিল যখন সড়ক অবরোধে রূপ নেয়, তখনই শুরু হয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। ঘোর সরোয়ার বাহিনী আর দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ এসে চেষ্টা করে সড়ক খালি করতে, কয়েক ডজনকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু থেমে থাকে না স্লোগান, এখন যুদ্ধ থামাও, বন্দীদের ঘরে ফেরাও। প্রেক্ষাপট আরো বিস্ফোরক হয়ে ওঠে, কারণ মাত্র একদিন আগে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর পুনর্দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত শান্তির পথ বন্ধ করে দিচ্ছে, নিয়ে আসছে নতুন রক্তপাতের ঝুঁকি। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বহু দেশ এরই মধ্যে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সমাবেশে আসা অনেকেই ছিলেন যুদ্ধবন্দী পরিবারের সদস্য, কারো চোখে অশ্রু, কারো হাতে প্রিয়জনের ছবি। তারা বলছিলেন যুদ্ধবিরতি ছাড়া তাদের প্রিয়জন কখনোই ফিরবে না। নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে এই জনসমুদ্র তাই শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং শান্তি, মানবতা আর জীবনের পক্ষের এক তীব্র উচ্চারণ। অর্পিতা জাহান, RTV। গাজার দীর্ঘ যুদ্ধ আর ভয়াবহ মানবিক সংকটের মাঝেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে মাথা তুলেছে এক বিতর্ক। ফিলিস্তিন কি পাবে রাষ্ট্রের স্বীকৃতি? ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের একাংশ বলছেন এখন চুপ থাকা চলবে না, তবে হোয়াইট হাউসের সাড়া এসেছে সম্পূর্ণ ভিন্ন সুরে, যা এই প্রশ্নকে আরও রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কেন্দ্র নিয়ে গেছে। চলুন জেনে নেই বিস্তারিত। ওয়াশিংটনের ডেমোক্রেট শিবিরের 1 ডজনেরও বেশি আইন প্রণেতা বলেছেন এই সময় নীরব থাকা সম্ভব নয়। 22 মাসের যুদ্ধের পর গাজায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্নার উদ্যোগে তৈরি চিঠিতে একে একে স্বাক্ষর করেছেন চেলি পিংরি, নিরিয়া ভেলাস্কুয়েজ, জিম ম্যাকগভার্ন সহ আরও কয়েকজন। এর আগে গ্রেগ ক্যাসার, লয়েড ডগেট, ভেরোনিকা এসকোবার ও অ্যান্ডে কার্সন সহ 9 জন আইন প্রণেতা এতে জানিয়েছিলেন সমর্থন। তাদের আহ্বান যুক্তরাষ্ট্র যেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে। গেল 4 আগস্ট সোমবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এই তথ্য। কিন্তু প্রশাসনের মনোভাব পুরোপুরি ভিন্ন। দক্ষিণ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন এমন কোনো পরিকল্পনা নেই তাদের। তিনি বলছেন ফিলিস্তিন রাষ্ট্র বলতে আদৌ কি বোঝায় তা পরিষ্কার নয়, কারণ কার্যকর কোনো সরকার নেই সেখানে। যুক্তরাজ্য চাইলে তাদের মতো সিদ্ধান্ত নেবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য দুইটি: হামাসকে চিরতরে ধ্বংস করা ও গাজার মানবিক বিপর্যয় লাঘব করা। ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাজ্য স্পষ্ট করে জানিয়েছে ইসরায়েল যদি গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সামরিক অভিযান না থামায়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পাশাপাশি কানাডাও দিয়েছে স্বীকৃতির ঘোষণা। এই কূটনৈতিক টানাপোড়েনের পেছনে আছে 2023 সালের 7 অক্টোবরের সেই দিন। ভোরে হঠাৎই সীমান্ত পেরিয়ে হামলা চালায় হামাসের যোদ্ধারা। মারা যায় প্রায় 1200 মানুষ, বন্দী করা হয় 251 জনকে। তারপর থেকেই শুরু হয় ইসরায়েলি বাহিনীর গাজা অভিযান। 22 মাসেরও বেশি সময় ধরে চলছে এই বর্বরতা। জানুয়ারিতে এক দফা যুদ্ধবিরতি হলেও মার্চে আবারও শুরু হয় আক্রমণ। আজও গাজার বাতাসে বারুদের গন্ধ, রাস্তায় ধুলো ও ধ্বংসস্তূপ, মানুষের মুখে অনিশ্চয়তার ছায়া। আর আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে প্রশ্ন থেকে যায়, স্বীকৃতির পথে এগোবে বিশ্ব নাকি ধ্বংসযজ্ঞই চলতে থাকবে? হাওলাদার শামীম, RTV। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে হঠাৎ ছড়িয়ে পড়েছে এক ডিজিটাল বিতর্ক। এলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোথ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করেছে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে। কয়েক সেকেন্ডেই এই উত্তর ভাইরাল হয়ে যায় এক্সের টাইমলাইনে। তবে প্রশ্ন উঠেছে, এটি কি এআই এর নিজস্ব মতামত নাকি কেবল প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিক্রিয়া? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে হঠাৎ বয়ে গেল এক ডিজিটাল ঝড়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী ঘোষণা করল ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক। কয়েক সেকেন্ডেই এই মন্তব্য ছড়িয়ে পড়ল এক্সের টাইমলাইনে। তবে এই মন্তব্য কি এআই এর নিজস্ব মতামত নাকি কেবল তথ্যের উপর ভিত্তি করে তৈরি উত্তর? আসল বিষয়টি জানতে হলে ফিরতে হবে কয়েক ধাপ পেছনে। ঘটনাটি শুরু হয় যখন গ্রোক ব্যবহারকারীদের এক প্রশ্নের জবাব দিচ্ছিল। প্রশ্ন ছিল ডিসিতে অপরাধের হার কমেছে কিনা আর রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে। গ্রোকের উত্তরে উঠে আসে এক বিস্ময়কর তথ্য। ট্রাম্প নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন 34টি ফৌজদারি অপরাধে, যে রায় 2025 সালের জানুয়ারিতেও বহাল ছিল। এই রায়ের পরিসংখ্যান ব্যবহার করে গ্রোক ট্রাম্পকে শ্রেণীবদ্ধ করেছে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে। ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গ্রোকের এই উত্তর কোনো ব্যক্তিগত মতামত নয়। এটি কেবল পূর্বের মামলার তথ্য, অপরাধের রেকর্ড এবং জনসমক্ষে প্রচারিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা একটি প্রতিক্রিয়া মাত্র। এআই এর উত্তর তৈরির প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়, বরং ইনপুট অনুযায়ী প্রদান করা হয় সর্বাধিক প্রাসঙ্গিক তথ্য। তবে এই ঘটনার আগেই ট্রাম্প ঘোষণা দেন তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ ফেডারেল নিয়ন্ত্রণে নেবেন এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। তিনি দাবি করেন রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে। আর এমন সময় আসে গ্রোকের সেই বিতর্কিত উত্তর। তবে গ্রোকের এই উত্তর হঠাৎই আসেনি। 2024 সাল থেকে ট্রাম্পের বিরুদ্ধে নথি জালিয়াতি, গোপন নথি ফাঁস ও নির্বাচনে হস্তক্ষেপ সহ কয়েকটি মামলার রায় ও তদন্ত চলছে। মার্কিন রাজনীতিতে এ ধরনের মামলা বিরল, আর কোনো প্রেসিডেন্টের এত দণ্ডপ্রাপ্তি আগে কখনো হয়নি। আবার অনেকে মনে করছেন মাস্ক এখনও এমন একটি এআই বানাতে হিমশিম খাচ্ছেন। মাত্র 1 মাস আগেও গ্রোক অ্যাডলফ হিটলারকে প্রশংসা, গণহত্যার আহ্বান এবং নিজেকে মেকা হিটলার হিসেবে পরিচয় দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে। সব মিলিয়ে গত রোববার সাময়িকভাবে স্থগিত করা হয় গ্রোককে। পরে অবশ্য গ্রোক আগের বক্তব্য অস্বীকার করে এবং ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে হান্টার বাইডেনের নাম জানায়। শুক্তি রায়, RTV। ইউক্রেন যুদ্ধের নতুন এক জটিল অধ্যায় সামনে এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খার্কিভ ফ্রন্ট লাইনে গিয়ে তিনি জানিয়েছেন, রাশিয়ার হয়ে লড়াই করছে শুধু তাদের সেনাবাহিনী নয়, যুদ্ধ হয়েছে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও। এই অভিযোগে কূটনৈতিক অঙ্গনও এখন সরগরম। বিস্তারিত দেখুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। গেল 4 আগস্ট সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিদর্শন করেন ফ্রন্টলাইনের সামরিক অবস্থান। সেখানে সৈন্যদের মুখে তিনি শোনেন এমন এক খবর যা কেবল যুদ্ধক্ষেত্র নয়, কূটনৈতিক মহলেও তুলে দিয়েছে ঢেউ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। সেনারা জানান, রাশিয়ার পক্ষে লড়ছে বিদেশ থেকে আনা ভাড়াটে যোদ্ধারা। শুধু রাশিয়ান সেনা নয়, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশের যোদ্ধারাও নেমে পড়েছে এই যুদ্ধে। একের পর এক সংঘর্ষে তারা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি সেখানে সামরিক কমান্ডারদের সঙ্গে ভোবচানস্কের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সরবরাহের অবস্থা ও যুদ্ধের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন। এরপর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেন, ইউক্রেনের যোদ্ধারা এখন কেবল রুশ সেনার মুখোমুখি নয়, বরং বহুজাতিক ভাড়াটে বাহিনীর সঙ্গেও যুদ্ধ করছে। তিনি প্রতিশ্রুতি দেন, যথাযথভাবেই এর জবাব দেওয়া হবে। অভিযোগের তালিকা নতুন আরেকটি নামও উঠে এসেছে, উত্তর কোরিয়া। জানা গেছে, রাশিয়া ইতিমধ্যেই হাজারো উত্তর কোরিয়ান সেনাকে নিজেদের কুর্স্ক অঞ্চলের প্রতিরক্ষায় নিয়োগ করেছে। এতে যুদ্ধের চিত্র আরও জটিল হয়ে উঠেছে। একদিকে রাশিয়ার মূল সেনা, অন্যদিকে বিদেশি যোদ্ধাদের ঢল। ইউক্রেনের জন্য এটি এখন এক বহুমুখী চ্যালেঞ্জ। তবে এ নিয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত দেশ যেমন চীন, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান কারো পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এই ভাড়াটে সেনা নিয়োগ কি রাশিয়ার কৌশলগত সীমাবদ্ধতার ইঙ্গিত, নাকি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার এক পরিকল্পিত চাল? হাওলাদার শামীম, RTV। দক্ষিণ এশিয়ায় ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির দিলেন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। তার সতর্কবার্তা, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে ধ্বংস হবে অর্ধেক পৃথিবী। দর্শক, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতে একসাথে 10টি মিসাইল ছুড়বে পাকিস্তান।
অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন আবার কি তবে পাক ভারত যুদ্ধ লেগে গেল নাকি? না, ঠিক যুদ্ধ নয়, ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ভারতকে এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তিনি বলেন পাকিস্তান অপেক্ষা করবে, এরপর বাঁধ নির্মাণ শেষ হলে একসঙ্গে 10টি মিসাইল ছুড়বে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই। শুধু তাই নয়, অসীম মুনির আরও সতর্ক করে বলেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা অর্ধেক পৃথিবী ধসিয়ে দেবে, তারপর নিজেরাও ধ্বংস হবে। মার্কিন মাটিতে দাঁড়িয়ে দেওয়া এই হুঁশিয়ারি যেন এক ঝটকায় পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়েছে পারমাণবিক যুদ্ধের শীতল আতঙ্ক। এটি ছিল মাত্র 2 মাসের ব্যবধানে তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এবার গন্তব্য ছিল ফ্লোরিডার টাম্পা। সেখানে তার সম্মানে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠান, আর সেই মঞ্চেই তিনি খুলে দেন হুমকির ঝাঁপি। তার ভাষায়, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর যদি তারা ডুবে যায় তবে একা যাবে না, সঙ্গে যাবে অগণিত জীবন, অসংখ্য শহর, অর্ধেক পৃথিবীর আলো নিভে যাবে একসাথে। কথাগুলো যেন ছুরির মতো কেটে যাচ্ছিল, আর তার কণ্ঠে ছিল ভয়ঙ্কর দৃঢ়তা। পটভূমিতে রয়েছে দুই দেশের উত্তপ্ত সম্পর্কের সাম্প্রতিক অধ্যায়। চলতি বছরের মে মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ধরে চলছিল সশস্ত্র সংঘর্ষ। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়ঙ্কর হামলায় প্রাণ হারান 26 জন। নয়াদিল্লি দাবি করে পাকিস্তান এই হামলার পেছনে জড়িত। প্রতিক্রিয়ায় ভারত একতরফাভাবে বাতিল করে দেয় সিন্ধু নদ চুক্তি, জানিয়ে দেয় এই নদীর পানি আর পাকিস্তানের পথে যাবে না। অর্পিতা জাহান, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গাজা এবার টার্গেট, সাংবাদিকরা, আল জাজিরা শরীফ আনাস সহ নিহত 7। দখলদারি চললে অস্ত্র ছাড়বে না হামাস, পশ্চিমাদের জানালো স্পষ্ট বার্তা। এবার খোদ তেল আবিবেই নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের শান্তি মিছিল। ফিলিস্তিন স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। সবচেয়ে কুখ্যাত অপরাধী ট্রাম্প, মাস্কের এআই গ্রোকের দাবি নিয়ে তোলপাড়। রাশিয়ার হয়ে যুদ্ধ করে যাচ্ছে বহুজাতিক ভাড়াটে বাহিনী, দাবি জেলেনস্কির। এবার সিন্ধু নদ বাঁধ নিয়ে ভারতকে ক্ষেপণাস্ত্রের হুমকি দিল পাকিস্তান। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।